আজকে আমার বেশভূষা দেখেই বুঝতে পারছেন একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। যেই দিগন্তে আপনি আমি শুরু করব বাংলাদেশের নতুন পথগাথা। মানচিত্রতে আমরা বসাবো আমাদের জয়ের গল্প। আমি সাজ্জাদুর রহমান শুভ, ঢাকায় রিপোর্টার অনুষ্ঠান নিয়ে আছি আপনাদের সাথে। আজ এক নতুন জয়ের গল্প বলবো। ছাত্র আন্দোলনের শুরুর সেই দিনটি থেকে আজ অবধি আমরা প্রতিটা মানুষ যেই বিশ্বাস বুকে ধারণ করেছি সেই বিশ্বাসের আজকে জয় হয়েছে। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। সকাল থেকেই আসলে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে। এতদিন গুলি করে মানুষগুলোকে পাখির মতো মারা হয়েছে। ছাত্রগুলো যারা আমাদের ভাই, যারা আমাদের বন্ধু, যারা আমাদের স্নেহাশিস ছোট, সেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। ইন্টারনেট যেহেতু ছিল না, টিভিতে এই সংবাদগুলো দেখেছি আর আক্ষেপ করেছি। কিন্তু আমাদের কি আসলে কিছু করার ছিল না? আমাদের চোখ খুলে দিয়েছে এই ছাত্রগুলো। আমি আমার অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার সাংবাদিকতার দায়িত্বের জায়গা থেকে আমি বেশ কবার এই ছাত্র আন্দোলনের আ সংবাদ ধারণ করতে গিয়েছি, সংবাদের কাজ করেছি। যখন হঠাৎ করে কারফিউ দেয়া হলো এবং ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলো, আজকে সকালের গল্প যদি আমাকে বলতে হয়, সকালে আমার এলাকায় যেখানে ভোরবেলায় ৪টার দিকে আমি গুলির শব্দ শুনেছি, আঁতকে উঠেছি। এরপর ৫:৩০টায়, ৭:৩০টায়, ৯টায়, ১১টায়, এরপর দুপুরবেলা যখন মসজিদের মাইকে আজান দেয়া হলো, তখন পর্যন্ত গুলি চালিয়েছে। হঠাৎ করেই গতকালকে বলা হলো যে সন্ত্রাসীরা, জঙ্গি বাহিনী এই যত লুটতরাজ, গুলি এগুলো করছে তারা। কিন্তু আসলেও আমার ছাত্র ভাইরা ভিতরে, ভিতরে মরেছে। দুপুর ১টায় যখন আমার এলাকায় মসজিদের মাইকে আজান দেয়া হলো, আজানের একটু পরেই একটি কণ্ঠস্বর আমাদের কানে ভেসে এলো। প্রিয় এলাকাবাসী, আমি একজন ছাত্র। আমি আপনার সন্তান। আপনার এই এলাকায় আমরা অবরুদ্ধ। আমাদেরকে গুলি করা হচ্ছে। এই আন্দোলনটা আমাদের না। এই আন্দোলনটা আপনার, আমার, সবার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য। তাই দয়া করে আর ঘরে বসে না থেকে নেমে আসুন। আপনাদের হাতে ধরে অনুরোধ করছি নেমে আসুন। এরপরই দৃশ্যপটে পরিবর্তন। ছাত্রদের সাথে আমরা যারা সাধারণ জনতাও ছিলাম, তারা একসাথে নেমে গেছি। কারফিউ, গুলি, বন্দুক কিছুই না। শুধু একটি আওয়াজ, আপনারা ঘরে বসে থাকবেন না, নেমে আসুন। শুধু আমার এলাকায় নয়, বাংলাদেশের যতগুলো এলাকা ছিল সব জায়গায় এই একইভাবে আন্দোলনকে একটি ভিন্ন রূপ দেয়া হয়েছে। যার রেজাল্ট, যার ফলাফল আমরা আজকে বিজয় দেখেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন। হেলিকপ্টার যোগে দুপুর দিকে তিনি পালিয়েছেন। এখন বর্তমানে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং ধারণা করা হচ্ছে তিনি লন্ডনে আশ্রয় চাইবেন। দেখেন, ক্ষমতার কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবর্তনশীল। এই ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন এবং এই আগস্টেই শেখ হাসিনা তার মন্ত্রিসভা, এমপি সহ দলবল নিয়ে কিন্তু দেশ ছেড়েছেন। ওবায়দুল কাদের থেকে শুরু করে যত বড়, বড় নেতা আমরা এতদিন দেখেছি মিডিয়া কাঁপিয়েছে, সেই নেতা কিন্তু এখন কেউ নেই। আমরা সাংবাদিক।
আমরা চারপাশের গল্পগুলো, চারপাশের কথাগুলোকে আপনাদের সামনে হাজির করি। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু এই বিগত কয়েক বছর প্রাণ খুলে কথা বলতে পারিনি। আপনাদেরকে চাইলেও অনেক কিছু জানাতে পারিনি। ভিতরে, ভিতরে আমাদের কুরে, কুরে খেয়েছে। আমরা না চাইলেও আমাদের সরকারকে সাপোর্ট করতে হয়েছে। আমরা না চাইলেও আমাদের অনেককেই পলিটিক্যাল ট্যাগ নিতে হয়েছে। আজকে এই স্বাধীনতা, এই জয় শুধু আপনাদের নয়। এই স্বাধীনতা, এই জয় আমাদেরও। আমরা আজকে প্রাণ খুলে বলবো। আজকে থেকে আমাদের কেউ বাধা দিবে না যে এটা বলা যাবে না, এটা লেখা যাবে না, এটা দেখানো যাবে না। নতুন জয় এসেছে দেশে। এই জয়ের রেশ আমাদের সবাইকে ধরে রাখতে হবে। কেননা তরুণরা যদি এই রেশ ধরে না রাখে, নতুন পথে এগিয়ে না যায়, তাহলে এই দেশটা মানচিত্রে থাকবে কিন্তু অস্তিত্বে থাকবে না। আমরা অস্তিত্বহীনতায় ভুগছিলাম, কিন্তু এই ছোট ছোট ছেলেমেয়েরা, এই ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছে, আমাদের বিবেককে জাগ্রত করেছে। শখানেক মানুষ মারা গেছে এই আন্দোলনে। কেন এই আন্দোলন আসলে শুরু হলো? আমরা সাংবাদিকরা কিছু তথ্য পাই, কিছু সঠিক থাকে, কিছু ভুল থাকে। আমরা সেই তথ্য আপনাদেরকে জানাই, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আপনারা অনেকেই জানেন যে শেখ হাসিনার যেই গণভবন বা বাসভবনের যে জায়গাটা বা তার সিকিউরিটির দায়িত্ব ছিল ভারতের এজেন্ট। কেন হঠাৎ করে এক রাতেই নিমিষেই ক্ষমতা ছাড়লেন স্বৈরশাসক শেখ হাসিনা? আমরা যেটা জানতে পেরেছি, শেখ হাসিনার ভারতীয় এজেন্টরা তাকে জানিয়েছেন তারা দেশের এই পরিস্থিতিতে তার সিকিউরিটি আর দিতে পারবে না। শেখ হাসিনা চাইলে দেশে থাকতে পারেন তার বাংলাদেশের সিকিউরিটিদেরকে নিয়ে, অথবা তিনি চাইলে ভারতেও পাড়ি জমাতে পারেন। শেখ হাসিনা দুপুরের পরপরই দেশ ছেড়েছেন ভারতের উদ্দেশ্যে। তাকে সেনাবাহিনী ৪৫ মিনিট সময় দিয়েছিল যে ৪৫ মিনিটের মধ্যেই তাকে আসলে গণভবন ছাড়তে হবে, এবং তিনি তার প্রয়োজনীয় সরঞ্জাম, প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে ঠিক ৪৫ মিনিটের মধ্যেই বিমানবন্দর হয়ে ভারতে দিল্লিতে চলে গেছেন। তিনি অনেকদিন আগে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি কিন্তু দেশ থেকে পালাবেন না, কিন্তু সেই শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশের মানুষের ভয়েই দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই আন্দোলনটা কেন এত বড় হলো? এর আগে তো ছাত্র আন্দোলন হয়েছে 18-তে, দমিয়ে রাখা হয়েছে ছাত্রদেরকে। একবার চিন্তা করেছেন এই 18 সালে যারা স্কুল কলেজে পড়তো সেই ছাত্ররাই এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে, তারাই কিন্তু এই আন্দোলনটাকে একটি বড় আকারে রূপ নিয়েছে। এই ছাত্ররাই কিন্তু নিজের বুক সামনে এগিয়ে দিয়েছে যে আমার জীবন নিয়ে নিন, তবুও এই দেশটা আমার নামে লিখে দিন, কারণ এই দেশটা আমাদের। আপনাদের মনে আছে আবু সাঈদের কথা? মনে আছে মুগ্ধর কথা? আবু সাঈদ ছিল নিরস্ত্র। মুগ্ধ, সে কিনা মৃত্যুর আগেও বলেছে পানি লাগবে কারো পানি। সেই নিরস্ত্র সন্তানগুলোকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। দেশটা কারো বাবার নয়, দেশটা আমার, দেশটা আপনার, দেশটা আমাদের সকলের। এই দেশে কে রাজত্ব করবে, এই দেশে কে আমাদের কথা বিবেচনা করে দেশ চালাবে, সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আমার, সেই ক্ষমতাও আমার, যেটা ছাত্ররা, সাধারণ মানুষ আমরা দেখিয়ে দিয়েছি। ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদের,
শামীম ওসমান সহ অনেকেই। বাড়িঘর পোড়ানো হচ্ছে, যেটা ছাত্ররা ইতিমধ্যে জানিয়েছেন যে তারা এই ধরনের সহিংসতা চায় না, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু এই সুযোগটাও নিচ্ছে। মানুষের আসলে ক্ষোভ এত মাত্রায় বেড়ে গেছে, সো হয়তো আমরা ধারণা করতে পারি এর জন্যই হয়তো এটা হচ্ছে, কিন্তু আমরা এটা কখনোই আশা করি না। আজকে দেখেছি গণভবনের অনেক মালামাল লুট করা হয়েছে, গণভবনে কিছুই বাকি নেই, মাছ থেকে শুরু করে বালিশ, শাকসবজি, ছাগল সবকিছুই নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র। কিন্তু এই যে সম্পত্তি আপনি বাসায় নিয়ে যাচ্ছেন, এই যে জিনিসপত্র আপনি লুটপাট করছেন, ভাঙচুর করছেন, এগুলো কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে কেনা। আবার একজন গণভবনে আসবেন নির্বাচনের মাধ্যমে, তাকে কিন্তু এই গণভবনেই উঠতে হবে এবং এই গণভবনটার জিনিসপত্র আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার কিনে দেয়া হবে। তাহলে এই লুটতরাজ কেন? এই ধ্বংসযজ্ঞ কেন? ছাত্ররা এসব চায় না, আমরা সাধারণ মানুষও এগুলো চাই না। আমাদের একটা জয় মাত্র হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের সামনে অনেকগুলো জয় বাকি। এই দেশটাকে নিয়ে আমাদের সামনে অনেকগুলো পথ এগিয়ে যেতে হবে। ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছিল এই এক দাবি। সেই ছাত্র আন্দোলনের শুরুটা কেন ছিল? আমরা বাঙালি জাতি অনেক বেশি ইমোশনাল। একটা জিনিসে ফোকাস করলে আমরা অন্য একটা জিনিস ক্ষেত্র বিশেষে ভুলে যাই। আর এই সুযোগগুলো বারবার নেয় ক্ষমতাসীন দলগুলো। সম্প্রতি শেখ হাসিনা ভারত গিয়েছিলেন, বেশ কিছু চুক্তি করেছেন, তার মধ্যে চুক্তি ছিল তিস্তা এবং রেলওয়ের চুক্তি। এছাড়া তিনি চীনেও গিয়েছিলেন, চীনও আশা করছিল তাকেও হয়তো বাংলাদেশ থেকে কিছু দেয়া হবে, যেমনটা দেয়া হয়েছে ভারতকে। তিস্তা ব্যবহার করতে পারবে ভারত, চাইলে বাংলাদেশের রেল ব্যবস্থাও ভারত ব্যবহার করতে পারবে। আর এই ইস্যুটাকেই ধামাচাপা দেওয়ার জন্যই কোটা আন্দোলনকে একটা নতুন ইস্যু হিসেবে সামনে আনা হয়, যার প্রভাবে প্রভাবিত পুরো আওয়ামী লীগ। শুরুর দিকে এই কোটা আন্দোলনটাকে জনাব ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই আন্দোলনকারী ভাই বোনদের উপরে একটি অমানবিক নির্যাতন চালায় এবং যার ফলশ্রুতিতে অন্যান্য সাধারণ ছাত্ররা পথে নামে এবং সাধারণ ছাত্রছাত্রীর পাশে পথে নামে সাধারণ জনগণ। মারা যায় শত শত শিক্ষার্থী, সাধারণ মানুষ। এমনকি বাসার বারান্দা, বাসার ছাদেও নিরাপদ ছিল না শিশুরা। এই ক্ষমতাসীন দলের প্রভাবে প্রভাবিত হয়ে কিছু পুলিশ সদস্য ছাত্রদের উপরে হামলা চালিয়েছে এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তিনি ছাত্রদের সাথে দেখা করতে চান, কথা বলতে চান, প্রয়োজন বোধে ছাত্ররা অভিভাবক নিয়েও আসতে পারেন গণভবনে। কিন্তু এরপরে কি হয়েছে? ওবায়দুল কাদের পরবর্তী ঘোষণা দিয়ে তিনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সহ যুবলীগ সহ যত সংগঠন ছিল তাদেরকে বলেছে রাস্তায় রাস্তায় অবস্থান নিতে, এবং তারা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করছিলেন এবং যার ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অনেক মানুষ মারা গিয়েছেন, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও মারা গেছেন। কিন্তু এই হানাহানিতে দিন শেষে ক্ষতি হয়েছে কার? দেশের কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতারা। তারা দেশের বাইরে তাদের টাকার অর্থের সাম্রাজ্য করেছে। দিন শেষে ক্ষতি কিন্তু আপনার আমার সাধারণ জনগণের। কিন্তু বাংলাদেশ লড়তে জানে। ৭১-এ আমাদের উপরে কম নির্যাতন করা হয়নি। আমরা সেই ৭১ থেকে নতুনভাবে মাথা তুলে দাঁড়িয়েছি। আমরা আবার দাঁড়াবো। এই ২০২৪-এর জয় আমাদের জন্য নিয়ে আসবে সামনের সুগম পথ। আমরা সামনে এগিয়ে যাব, তরুণরা আমাদেরকে পথ দেখাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে।